সভাপতি, এখানে উপস্থিত ডিওয়াইএফআই এর বর্তমান নেতৃত্ব, ডিওয়াইএফআই এর প্রাক্তন নেতৃত্ব, কোচবিহার থেকে আপনারা যে হাঁটছেন এই পদযাত্রীরা এবং আপনারা যারা এখানে হাজির হয়েছে, আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এখানে জামিরও আছে, আমাদের মতো বেশ কিছু জন যারা আগে আমরা ডিওয়াইএফআই এর কর্মী ছিলাম। একটু আগে আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করছিলাম হাঁটতে হাঁটতে, যে আবার বোধহয় এই যে উৎসাহ, মানুষের এই যে আশীর্বাদ, নবীন মানুষ থেকে শুরু করে নবীন মানুষ পর্যন্ত, আমি ঠাট্টা করে একটু আগে জামিরকে বলছিলাম যে আবার মনে হচ্ছে যে চলো আমরা আবার ডিওয়াইএফআই এ কাজ করতে শুরু করি। সে তো হওয়ার নয়। আমি এই কথা বললাম এই জন্য যে আমরা যারা একসময় ডিওয়াইএফআই করতাম, আমরা লড়াই আন্দোলন করেছি। একটা বড় সময় রাজ্যে বামপন্থীদের সরকার ছিল, আবার 11 সালে রাজ্যের সরকার বদলের পরে আক্রমণের মুখে দাঁড়িয়েও আমাদেরকে ডিওয়াইএফআই কর্মী হিসাবে কাজ করতে হয়েছে। কিন্তু আমরা যখন ডিওয়াইএফআই করেছি 11 সালের পরে, তখন ডিওয়াইএফআই সহ পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলনের সামনে যে আক্রমণ, সেই আক্রমণকে মোকাবিলা করে লড়াই আন্দোলনকে রক্ষা করাটাই ছিল মূল কথা। আর আজকে সেই লড়াই আন্দোলন তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছ, তাই তো এই বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। সেই জন্য একজন প্রাক্তনী হিসাবে আমরা সমস্ত প্রাক্তনীদের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি যে উৎসাহ নিয়ে এই পদযাত্রা চলছে। 7ই জানুয়ারি, নতুন বছরের 7ই জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা ঐতিহাসিক সমাবেশ হবে। আমরা সবাই জানি, তোমরা ডাক দিয়েছ যৌবনের ডাকে জনতার ব্রিগেড, এবং এই যে কয়েকটা দিন, গত একদিন আগে বা আজকে তোমাদের সঙ্গে এই পদযাত্রায় সামিল হয়ে আমাদের যে উপলব্ধি, যৌবনের ডাকে জনতার ব্রিগেড 7ই জানুয়ারি একটা ওভার বাজেট ব্রিগেড সমাবেশ হবে, যুবদের ডাকে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হবে, এই প্রত্যাশা আমরা করতে পারি। তার সঙ্গে সঙ্গে সেই সমাবেশকে ঐতিহাসিক হিসাবে গড়ে তোলার যে দায়িত্ব, সেই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। এখনো আমাদের বেশ খানিকটা রাস্তা যেতে হবে। একটু আগে নুপুরদা বলেছে যা সময় এখানে নির্দিষ্ট করা হয়েছে সবাই জানো। প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে যে চরম অন্যায়, যে দুর্নীতি, যে মানুষে মানুষে হানাহানি, যে বিভেদের রাজনীতি পশ্চিমবঙ্গে গোটা দেশে শুরু হয়েছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা একমাত্র মানুষের আছে। তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 2 মাস ধরে রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, এলাকার ইয়াং ছেলে মেয়ে সঙ্গে নিয়ে, সাধারণ মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে যেভাবে ইনসাফ যাত্রা এগিয়ে চলেছে, আমি বলবো দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে সবাই মিছিলে পা মেলান। পশ্চিমবঙ্গ, এই রাজ্য, এই দেশ, ভারতবর্ষ আমাদের যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের এই মিছিলে পা মেলাতে হবে। ইনসাফ আমাদের চাইতেই হবে। যে অন্যায় চলছে, যে অবিচার চলছে, বেশি দিন চলতে পারে না। এই রাত্রির অবসান আমাদেরই ঘটাতে হবে। এই আগামী 7ই জানুয়ারি ব্রিগেডে গিয়ে ইনসাফ যাত্রা শেষ হবে। আমি রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা নিজেদের বাঁচার স্বার্থে, আপনাদের ভাই বোন প্রতিবেশী বন্ধুদের বাঁচার স্বার্থে এই যাত্রায় পা মেলান এবং প্রত্যেক আগামী 7ই জানুয়ারি ব্রিগেড ময়দানে আপনারা এই মিছিলকে, এই জমায়েতকে ভরিয়ে দিন, যাতে এই জমায়েত একটা ঐতিহাসিক সাফল্য পায়। এই মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা।
কৃষকের ন্যায্য দামের প্রতিবাদে আজকে আমাদের ইনসাফ যাত্রা চলছে। ইনকলাব জিন্দাবাদ। এই চাকরি চোর দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। ইনকলাব জিন্দাবাদ। বিধান বিরুদ্ধে এবং স্বচ্ছতার সঙ্গে প্রতি বছর নিয়োগের দাবিতে আজকের ইনসাফ যাত্রা চলছে। ইনকলাব জিন্দাবাদ। অবিলম্বে কলেজগুলিতে সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সর্বনাশা নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। জল জমি জঙ্গল ধ্বংস করে সরকারের মুনাফা লুটা চলবে না। দুর্নীতি ও রাজনীতির বিরুদ্ধে লড়তে হবে এক। 3 নভেম্বর থেকে ডিওয়াইএফআই এর উদ্যোগে পায়ে হেঁটে সুষ্ঠুভাবে শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে ইনসাফ যাত্রা চলছে। সবার জন্য শিক্ষা শিক্ষার ব্যবস্থার দাবিতে আজকের ইনসাফ যাত্রা চলছে। 3 নভেম্বর থেকে ইনসাফ যাত্রা চলছে। কমরেড মিয়াকি মুখার্জির ইনসাফ যাত্রায় দলে দলে, কমরেড শতরূপ ঘোষের ইনসাফ যাত্রায় দলে দলে, কমরেড মিয়াকি মুখার্জির জনসভায় দলে দলে মজুরি দিতে হবে। এই ন্যায় বিচারের যাত্রা, অধিকারের যাত্রা, শিক্ষার অধিকার চোট বেঁধে হটাতে হবে দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী। রাজ্য অবিলম্বে গরিব মানুষের 100 দিনের কাজটা 200 দিন দিতে হবে। এই দাবিতে আমাদের ইনসাফ যাত্রা চলছে। এই ইনকলাব জিন্দাবাদ। অবিলম্বে সমস্ত শান্তির দাবিতে গোটা বিশ্বে যুদ্ধের প্রতিবাদ জানাতে হবে। স্বতন্ত্রপ্রেমী মানুষ এক হয়। এই ইনকলাব জিন্দাবাদ। সমস্ত এই ইনকলাব জিন্দাবাদ। এখনো পর্যন্ত দুর্নীতি চলাবার বাইরে ঘোরাঘুরি করছে আজকে শাসনকে
ভাই বোনকে, সংখ্যালঘু মানুষকে এনআরসির ভয় দেখিয়েছিল, যারা ভয় দেখিয়েছিল এনআরসি করে তাদেরকে ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে দেবে, সেই একই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কোন অধিকারে, কোন ভিত্তিতে, কোন নৈতিকতায় আত্মসরকারের মধ্যে এটা ইনসাফ চাইতে হবে তোমাদের। যারা তোমাদের অসম্মান করেছিল, যে সংখ্যালঘু ভাই বোনদের যারা ভয় দেখিয়েছিল, সেই একই মানুষ কি করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিত্বে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ক্যাবিনেটে স্থান পায়? এই ইনসাফ তোমাদের চাইতে হবে। প্রত্যেকদিন প্রত্যেকটা রাজ্যের কোনায় করে যে অন্যায় জবিতার চলছে তার ইনসাফ চাইতে হবে। এই চাইতে গেলে মিছিলে পা মেলাতে হবে, সব রকম ভাবে এগিয়ে আসতে হবে। সামনে একটা ড্রাম আছে, যে যা পারবেন এখানে সাহায্য করুন। দেখুন, পশ্চিমবঙ্গে উল্টো দিকে একটা সরকার আছে, তাদের নেতাদের কোটি 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 টাকার গল্প আপনারা প্রত্যেকদিন দেখছেন, কিন্তু আপনারা জানেন না তাদের আয়ের উৎস কি। কারো 9 কোটি, কারো 20 কোটি, কারো 50 কোটি, কারো 100 কোটি, কিন্তু কোথা থেকে তাদের আয় হলো আপনারা কেউ জানেন না। কিন্তু এই ইনসাফ যাত্রায় 70,000 টাকা এখন অব্দি কালেকশন হয়েছে, আপনারা প্রত্যেকে জানেন এই ড্রামটা হচ্ছে তার আয়ের উৎস। যে বামপন্থীরা প্রথমে আন্দোলন করে, আন্দোলন শুধু তাদের একার আন্দোলন নয়, এটা আপনাদের আন্দোলন, প্রত্যেকটা অঞ্চলের মানুষের আন্দোলন, আমার আপনারা একসঙ্গে বাঁচার আন্দোলন। এই আন্দোলনকে সফল করতে গেলে অর্থের প্রয়োজন, যে যেভাবে পারে সাহায্য করুন। আর 7 তারিখ ব্রিগেডে যে জনসভার আয়োজন করা হয়েছে, আপনারা দেখিয়ে দিন যে ব্রিগেড একটা বিকল্প ব্রিগেড, ডিওএফআই এর নেতৃত্বে বিকল্প ব্রিগেড, ক্ষমতায় না থেকে শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে ব্রিগেড ভরিয়ে দেওয়া যায়, এটা আপনারা করতে পারেন। এই রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ইনসাফ যাত্রায় আমি পা মেলাতে আহ্বান জানাচ্ছি, ইনসাফ যাত্রার পাশে থাকতে আহ্বান জানাচ্ছি, এবং 7 তারিখের যে ব্রিগেড, সেই ব্রিগেডকে সফল করার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, এলাকার সমস্ত মানুষকে অভিনন্দন, শুভরাত্রি। পুলিশ প্রশাসনের লোকজন যারা আছে, পুলিশ প্রশাসনের লোকজন যারা আছে, মিছিলের মধ্যে বাইক ঢুকছে, মিছিলের মধ্যে বাইক দিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, পুলিশ প্রশাসনের লোকজন দেখবেন। সবার জন্য শিক্ষা কাজের দাবিতে ডিআইএফআই লড়ছে, লড়ছে, লড়বে। কোথায় কাজ করতেন? মোবাইলটা একটু আর একটু পেছনে যাও। ছিল তো এই পাশে বড় হয়ে তারপর সবার বিয়ে হবে, পৃথক হয়ে গেছে। তাহলে এখন কি করে সংসার চলছে?
বুঝতেই পারছেন কতটা জীবন চলার কথা। বাকি ভাইরা আর জানা ভাইরা এখন যতটুকু পাচ্ছে দেখছে সেই কি আর হবে। বাড়ির মানুষ যে বাইরে থেকে আনছে সেটা কি আর হবে, আমরা যতটাই দিই সেটা দিতে পারবো। কষ্ট হচ্ছে, কোন ক্লাস তোমার? 11। গ্রামের মানুষের কাছে আমাদের দুটো আবেদন, আর আমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে হরিহর পাড়া থানার উপরে চাপ দিয়ে যারা খুন করলো তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব জেলের গারদে পুরতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। এইসবের জন্যই আমরাও লড়াই আন্দোলন 2 মাসের পথ হাঁটছি। আমরাও যাব, বড় সমাবেশ করব, মিটিং করব, মিছিল করব, মানুষের কাছে এসব কথা আবার নিয়ে যাব। কিন্তু সবার তো কিছু স্পেসিফিক কাজ হয়। এখন ওর মায়ের কাজ এখন সব থেকে বড় হয়েছে, ছেলে মেয়ে দুটোর পেটে ভাত কি করে জোগাবে। ওর ভাইয়ের বউদের সব থেকে বড় কাজ হয়েছে যে যতদিন না পর্যন্ত ওর বউয়ের কিছু হচ্ছে ততদিন পর্যন্ত পরিবারটা যাতে না খেতে পেয়ে মরে যায়। গায়ের লোকের ভার হয়েছে যে ওর বউ যাতে নিজেকে একা না ভাবে। পার্টির কাজ হয়েছে যে যাতে ওরদের সঙ্গে পুরো বিষয়টাতে একসাথে থাকা যায়। এমনি আমাদেরও কাজ এই ঘটনাটা গোটা রাজ্যে গোটা দেশে নিয়ে যাওয়া, মানুষ বুঝুক পশ্চিমবঙ্গের হরিহর পাড়া থানাতে এরকম ঘটনা ঘটেছে। আপনাদের দায়িত্ব হলো হরিহর পাড়া থানাতে চাপ দিয়ে যারা এই কাজ করলো তাদেরকে জেলে ভরতে হবে, নইলে আরো কারো বাড়িতে ওরকম মা কাঁদবে আর এরকম অনাথ বাচ্চারা বসে থাকবে, আর আমাদেরকে এসে এইসব কথা বলতে হবে। আজ আমি বলছি, কাল অন্য কেউ বলবে। এটা তো ফয়সালা নয়, এটা তো রাস্তা নয়। রাগ হচ্ছে না আপনাদের? বিরক্তি লাগছে না? ঘেন্না হচ্ছে না? কেন উপায় নেই? গায়ের লোক একটা হয়ে আমাদের টাকা নেই, আমরা পুলিশকে তো চাপ দিতে পারবো যে ধরতে হবে, নইলে পুলিশ থানা থাকার কি দরকার? আরে খুন হয়ে যায়, নিজের ছেলে মরে যায়, নিজের বউ মরে যায়, নিজের বর মরে যায়, নিজের বাপ মরে যায়, মানুষ শোক 1 মাস 2 মাস 6 মাসে ভুলে যায়। চোখের সামনে যদি কেউ দেখে না যে খুন করেছে সে ঘুরছে, সেই শোক ভোলা যায়। মানুষকে অসহায় করে, সেটা এমন অসহায় করে মানুষকে যে দেখো তুমি বেঁচে থাকবে কি না থাকবে সেটা আমার হাতে আছে। খুব বিপদে আছি, কিন্তু আমরা খুব বিপদে আছি। উপায় আছে কি নেই সেটা আমরা ঠিক করব, আপনারা ঠিক করবেন। কদিন পয়সা দিবে, কজনকে পয়সা দিবে, আর কে পয়সা খেয়ে চুপ হয়ে যাচ্ছে খুঁজুন। কালকে সে কিন্তু আপনার বুকেও পিস্তল ধরে দিবে আর পয়সা খেয়ে চুপ হয়ে যাবে। আপনাদের কাছে আমাদের আবেদন, যারা খুন করলো তাদেরকে জেলে পুরার ব্যবস্থা করুন। আমরাও আপনাদের সাথে আছি, এ গ্রামকে এক কাট্টা হতে হবে। আপনি ওদের ওই বাচ্চা দুটো কি কি আছে ওগুলো একটু দেখুন, আমাদেরকে ডিওয়াইফাই কে যা করার আমরা করব। একটা প্রশ্ন আছে, এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের যুব সংগঠন আগামী 3 তারিখ 3রা নভেম্বর থেকে ইনসাফ যাত্রার ডাক দিয়েছে এবং 7 তারিখ ব্রিগেড সমাবেশ। এই পরিস্থিতি দাঁড়িয়ে এটা কি একটু বেশি রিস্ক বলে মনে হচ্ছে না? কি হচ্ছে রিস্ক? কেন রিস্ক কি আছে? ডিএফআই একমাত্র যুব সংগঠন যারা এই সাহস দেখাতে পারে। দুঃসাহস বলতে পারতে, হঠাৎ তোমাদের চিন্তা হচ্ছে কেন? এর আগে একমাত্র যুব সংগঠন হিসেবে ডিএফআই 4 বার ব্রিগেড সমাবেশ করেছে। আমি নিজেও একজন প্রাক্তন যুব নেতা, এবং তারা মনে করছে আজকে যেভাবে বেকারি বেড়েছে, যেভাবে চাকরি চুরি হচ্ছে, চাকরি নিলাম হচ্ছে, যেভাবে যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না, অথচ সেই টাকা কামাচ্ছে কাটমানি করে, ঘুষ নিয়ে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে নিয়োগ বন্ধ করে দিয়েছে, কোনো বিজ্ঞাপন বেরোচ্ছে না। যারপর আজকে ইঞ্জিনিয়ারিং কলেজ, জেনারেল কলেজগুলির ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না, চাকরি কোথায় পাবে? রেল, ব্যাংক, লাস্ট কবে বিজ্ঞাপন বেরিয়েছে? ব্যাংকের, পোস্ট অফিসের, রেলের, রাজ্য সরকারের। আর যেখানে কিছু শিক্ষক
যেখানে কিছু টিচার নিয়োগ হওয়ার কথা, সেখানেও বিজেপি যেভাবে মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি করেছে নিয়োগে, সেই একইভাবে আমাদের রাজ্যে তৃণমূল তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে একইভাবে দুর্নীতি করেছে। তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে হকের দাবিতে তারা লড়াই করছে। শুধু ডিএফআই নয়, ডিএফআই ডাক দিয়েছে যারাই চাকরির জন্য, কাজের জন্য লড়াই করছে, গ্রাম শহরের যে যুবরা আছে, যারা বিজেপি এবং তৃণমূলের ভাওতা বুঝতে পেরেছে। ভোট আসলে মোদী বলেছিল গত বছরে 2 কোটি বেকারকে কাজ দেবে। মমতা বলেছিল আজকে নাকি মেলা করে দিয়ে সব অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, বলে ভুয়ো লেটার দিয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল। সুতরাং এর পর্দা ফাঁস করার জন্য তারা সমবেত হবে। আমরাও চাইব যে আরও সাফল্যের সঙ্গে এই সমাবেশটা করে কেন্দ্র এবং রাজ্য সরকারকে একটা ধাক্কা দেয়। মুর্শিদাবাদের স্থায়ী পদযাত্রী আমরা এমটেক করেছি, পড়াশোনা করেছি, কাজ পাবো কিনা জানি না, সেই দাবিতে ডিওয়াইফাই কল দিয়েছি সব যাত্রায়। শুধু আমরা না, রাজ্যের সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাবে কিনা, কাজ পাবে কিনা, তার কোনো স্থিরতা নেই। সেই জন্য এই লড়াইটা করতে হবে। তার জন্য 7ই জানুয়ারি ডিওয়াইফাই কল দিয়েছে ব্রিগেডের, জনতার ব্রিগেডের, সবাইকে আসতে হবে। অবিলম্বে করতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে, অবিলম্বে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ দিতে হবে, সরকারি সম্মান ও নিরাপত্তা চাই। রাজ্যের সমস্ত বন্ধ সরকারি স্কুল খুলতে হবে, অবিলম্বে কলেজগুলিতে ডিএফআই প্রতিষ্ঠা বার্ষিকী পদযাত্রা শুরু হয়েছে। প্রতিদিন আমাদের যুবরা হাঁটছে, মানুষ দলে দলে বেরিয়ে আসছেন, তাদের এই ইনসাফ যাত্রাকে স্বাগত জানাচ্ছে। তাই নয়, তাদের দাবির সঙ্গে বেকারীদের বিরুদ্ধে, বেকারদের কাজের দাবিতে, সুষ্ঠু নিয়োগের দাবিতে, শূন্য পদ পূরণের দাবিতে, শিক্ষার প্রশ্নে, শিক্ষাকে বাঁচানোর প্রশ্নে, রাজ্যকে বাঁচানোর প্রশ্নে, মানুষের ঐক্যকে রক্ষা করার জন্য এবং সর্বোপরি যে জুলুমের রাজত্ব হচ্ছে, যে লুটের রাজত্ব হচ্ছে, তার বিরুদ্ধে একটা ন্যায় প্রতিষ্ঠার লড়াই, তার জন্য সবাই স্বাগত। আজকে আমি বিশেষত যুক্ত করলাম কারণ আজকে কর্তার সিং সারাভা, আমাদের সবচেয়ে যুব স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী, তার শহীদ দিবস। তারই গ্রামে এই ডিএফআই প্রতিষ্ঠা হয়েছিল 3রা নভেম্বর 1980 সালে এবং আজকে দাঁড়িয়ে 17ই নভেম্বর। এরা 12 দিন 13 দিন হয়ে গেল, 14 দিন হয়ে গেল পদযাত্রায়। এরপরে আরও এগোবে এবং মানুষ আরও এগিয়ে আসবেন এই আহ্বান জানাচ্ছি। 7ই জানুয়ারি ব্রিগেডে লাখো মানুষের সমাবেশের মধ্য দিয়ে এই ইনসাফ যাত্রার নতুন পর্যায়ে আসবে আমাদের রাজ্যে এবং দেশে ন্যায় প্রতিষ্ঠার লড়াই। আমাদের গাড়ি সামনে গাড়ি ঠিক চলে যাবে, গাড়ি যাবে। দাবি বুঝে নিতে হবে কাজ ও শিক্ষার অধিকার। চোট বেঁধে হটাতে হবে দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজদের, রক্ষা করতে হবে। বন্ধুগণ, আমার এখানকার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই, মা বোনের, মীনাক্ষী আপনাদের বলল কেন ইনসাফ যাত্রা, কাদের জন্য ইনসাফ, কেন ওরা হাঁটছে, কেন 7ই জানুয়ারি ব্রিগেডে যাচ্ছে। আমাদের মতো দেশে, গোটা পৃথিবীতে গত 30 বছর ধরে বলা হয়েছে এইসব কিছু মিছিল মিটিং কিছু চলবে না, কিছু হবে না। এখানেও বলেছিল কেউ ঝান্ডা লাগাবে না, মিছিল করবে না, স্ট্রাইক করবে না। আর গোটা বিশ্বে বলেছিল। এই যে প্যালেস্টাইনে দেখছেন, ইসরায়েল প্রতিদিন মিসাইল দিয়ে বোমা মেরে নিষিদ্ধ অস্ত্রগুলো ব্যবহার করে শিশুদের খুন করছে, হাসপাতালকে ছাড় দিচ্ছে না, হাজার হাজার মানুষ মারা গিয়েছে, তাদের রেশন বন্ধ করেছে, ইলেকট্রিক বন্ধ করেছে, কেরোসিন তেল বন্ধ করেছে, গ্যাস বন্ধ করেছে। আর দুনিয়া জুড়ে সবাই তামাশা দেখছে, কারণ তাদেরকে এটা শিখিয়েছিল আমেরিকা, কেউ কিছু বলবে না, মিছিল করবে না, মিটিং করবে না, প্রতিবাদ করবে না। প্রতিবাদের ভাষা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আর মনে করেছিল আমেরিকা গোটা বিশ্বের দারোগা আছে, ও ইনসাফ করে দেবে, ইসরায়েলকেও করে দেবে, প্যালেস্টাইনকেও করে দেবে। 94 সালে বলেছিল। আমরা বামপন্থীরা সেদিনও বলেছিলাম, আজও বলছি, কোন বিডেন, কোন বুশ, কোন মোদী, কোন মমতা তাকে সব দায়িত্ব দিয়ে ছেড়ে দেন যদি, আর বলেন ওরা সব করে দেবে ইনসাফ, আর আমরা সব কি করবো? আমরা খেটে খাওয়া মানুষ, রাজনীতির দরকার নেই, মিছিলের দরকার নেই, মিটিং এর দরকার নেই,
তাহলে আজকে গাঁজা ভূখণ্ডে যা হচ্ছে, গোটা বিশ্বে গরিব মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষকে এইভাবে ওরা নিজেদের মুনাফার জন্য, প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য, কারণ গাঁজার মাটির নিচে তেলের সন্ধান পাওয়া গিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর বউয়ের কোম্পানিকে ইসরায়েল দিয়েছে এই বছরের গোড়ায় যে তুমি এখানে তেল বার করবে, আর তার আগে শর্ত হচ্ছে ওখানকার লোকজনকে সরিয়ে দিতে হবে। এখানে যেরকম মুর্শিদাবাদে ফারাক্কায় বলেছিল আদানির তার যাবে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে, এজন্য এখানকার গ্রামের লোকজনকে পুলিশকে দিয়ে পিটিয়ে মেরে সব গাছ কেটে ক্ষেত কেটে ওখান থেকে তার নিয়ে যেতে হবে। দেউচা পাশাপাশি যেরকম বলছে আদিবাসী আর মুসলমানদের বাস 22,000 মানুষকে ওখান থেকে তুলে দিতে হবে, কারণ মমতা মোদী ঠিক করেছে ওখানে কয়লা বার করতে হবে, এই জন্য ওই মানুষগুলোকে তাড়িয়ে দিতে হবে। তাহলে যারা এখানে দেখছেন চাল লুট করছে, মিড ডে মিলের খাবার লুট করছে, আইসিডিএস এর বাচ্চাদের খাবার লুট করছে, বেকারদের কাজ লুট করছে, চাকরির নিলাম করছে, যেখানে হাত দেবে সেখানে দেখবেন লুট চলছে। এই দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট যাতে চলে, এই জন্য দেশের মানুষকে বলা হয়েছে তুমি হিন্দু মুসলমান মন্দির মসজিদ এইসব করো। এই সামনে ভোট আসছে, মোদি বলছে হাম রাম মন্দির বানায় বহুত বড়া ইসলিয়ে ভোট দো। যোগী গিয়ে বলছে তোমাদেরকে মন্দিরে নিয়ে যাবো, সবাইকে বিনা পয়সায় যারা এমএলএ হবে দেখাতে নিয়ে যাবে, এই জন্য ভোট দাও। মমতা বলছেন হাম কিসি সে কম নেই, ওরা রাম মন্দির করেছে, তাহলে আমি পুরীতে আর একটা বড় জগন্নাথ মন্দির করে দেবো, মায়াপুরে আর একটা বড় কৃষ্ণ মন্দির করে দেবো। মন্দির হোক, কিন্তু বেকার ছেলে মেয়েদের হাতে কাজ কে দেবে? সরকার আমরা তৈরি করি মন্দির মসজিদের জন্য না, রাস্তা ঘাট কালভার্ট সেচ পানীয় জল খাদ্য স্বাস্থ্য হাসপাতাল তার জন্য করা হয়। এইটাকেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর যারা বলছে তখন তাদেরকে বলছে মিথ্যা মামলা করে দাও, জেল দিয়ে দাও। এরকম আমাদের বন্ধু কবির প্রকাশ্য যে লিখছিল সাংবাদিক, তাকে ইউপিএ লাগিয়ে দিয়েছে। উমর খালিদ জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তাকে ইউপিএ লাগিয়ে দিয়েছে। আমাদের এখানে হাজার হাজার মিথ্যা মামলা, আর বাকিদেরকে ভয় দেখানো হয় তরুণ ছেলে মেয়েদেরকে। পুলিশ বলে, যেমন অনুব্রত মন্ডল বলেছিল এই সব পাড়া একটা করে অনুব্রত মন্ডল আছে, বলে গাঁজা কেস দিয়ে দেবো, ফেন্সিডিলে কেস দিয়ে দেবো, কেউ কিছু যাতে না বলে। আর এদিকে লুট চলবে। এরা এই যুব ফেডারেশন, তারা বলেছে এই লুট আমরা মানব না। লুটের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে। ইনসাফ মানে ন্যায়, ইনসাফ মানে হক, অধিকার, নিজের অধিকারের জন্য, শিক্ষার অধিকারের জন্য, কাজের অধিকারের জন্য, বাসস্থানের জন্য, নিজের উন্নয়ন অধিকারের জন্য, ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য। কোচবিহার থেকে কলকাতা এই সবাই এক কাট্টা হয়েছে। এই সম্প্রীতি এবং ঐক্যকে আরো দৃঢ় করতে হবে। দুপুর 12টার সময় রোদে আপনারা এখানে প্রচন্ড গরমে জড়ো হয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মীনাক্ষীকে বলছিলাম আমি বক্তৃতা করার জন্য আসিনি, সে তো আমাদের পার্টি থেকে যখন মিটিং করে আমি আসি। কদিন আগে আমি নসিপুর স্কুলে এসেছিলাম, তো বলে দিয়ে গেছি কোনো অসুবিধা নেই, আবার আসবো। কিন্তু যেভাবে উৎসাহ দিচ্ছেন মানুষ, যেভাবে গ্রামকে গ্রাম মানুষরা এই ধ্রুব মীনাক্ষী কলতানদের পাশে এসে দাঁড়াচ্ছেন, যেভাবে ডিএফআই এর এই ডাকে সাড়া দিয়েছেন আপনারা, তাদেরকে খাবার ব্যবস্থা করা, রাখার ব্যবস্থা করা, সব দায়িত্ব মানুষ নিয়েছেন। আগামী দিনে যেখান যে পথ ধরে যাবে ইনসাফ যাত্রা, সেখানকার মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মহিলা, ছাত্র, শিক্ষক, কর্মচারী, ছোট ব্যবসায়ী, সবার কাছে আবেদন আপনারা এগিয়ে আসুন। 7 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হবে হকের লড়াইয়ের জন্য, ইনসাফের জন্য। পুরনো একটা গান ছিল, ইনসাফ কি ডগর মে বচ্চো দিখাও চলকে, ইয়ে দেশ হ্যায় তোমারা, নেতা তুমি হো কালকে। যাতে ভবিষ্যৎ আমাদের ঠিক থাকে, আমাদের ভবিষ্যৎটাকে কেউ বন্ধক না দিয়ে দেয়, তার জন্য আজকের প্রজন্মকে ইনসাফের জন্য রাস্তায় নামতে হবে, আর বাকিদেরকে সেই কাজে হাত জড়ো করতে হবে। সবাই একসঙ্গে এসে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষ, দেশের মানুষ, জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে যদি এক কাট্টা হয়, তাহলে আমরা এই লুটকে বন্ধ করতে পারি, আর লুটের দ্বারা বিচার করতে পারি, লুটের মাল উদ্ধার করতে পারি, আর আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকেও আমরা সোনালী করতে পারি। ক্ষুধার্ত মানুষের খাদ্য, বেকার ছেলে মেয়েদের কাজ, অসুস্থ মানুষের শিক্ষা, গৃহহীন মানুষের ঘর,
আর আমাদের গ্রাম শহর যেখানেই হোক নাগরিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যা যা অধিকার আছে সেই অধিকারের জন্য লড়াই শুধু মমতা একা করবে না, শুধু মোদী একা করবে না। তারা তো এমন সব লোক পুষে রেখেছে, আগে ছিল যারা নেতা হতো তারপরে মন্ত্রী হতো, আর এখন হচ্ছে আগে মন্ত্রী হয় তারপরে তারা জেলে যায়। একটার পর একটা মন্ত্রী প্রতিদিন জেলে যাচ্ছে। আর আজকে আমাদের রাজ্যকে বন্ধক দিচ্ছে, আমাদের ভবিষ্যৎকে বন্ধক দিচ্ছে আরএসএস এর কাছে, মোহন ভাগবতের কাছে। মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে যে কয়লা পাচার করেছে, যে গরু পাচারের টাকা খেয়েছে, যে শিক্ষকের চাকরি নিলামের টাকা খেয়েছে, নিজের বউকে দিয়ে নিজের শালীকে দিয়ে এ রাজ্য থেকে সোনা পাচার করেছে। আমাদের গোটা গ্রাম থেকে তৃণমূল এই যে তোলাবাজি করে, আপনি মনে করছেন পঞ্চায়েতের প্রধান করছে, পঞ্চায়েতের মেম্বার করছে, ওই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে পুলিশ 2 চাকা 4 চাকা থেকে টাকা আদায় করছে। আসলে এই সব টাকা এঘাট ওঘাট দূরে কালীঘাটে গিয়ে জমা হচ্ছে। আর মমতা ব্যানার্জি মনে করছেন সাইয়া ভাই কোটওয়াল ডর কাহেকা। নাগপুরে মোহন ভাগবত আছে, আর দিল্লিতে মোদী আর অমিত শাহ আছে। সুতরাং একে ধরুক, ওকে ধরুক, পার্থকে ধরুক, ওই অনুব্রতকে ধরুক, এখন জ্যোতিপ্রিয় মল্লিক লিখে গেছে, কিন্তু ভাইপোকে যাতে কেউ না ছোড়ে। তাহলে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য যারা এখানে তৃণমূলের ঝান্ডা ধরে তাদেরকে বলি, মমতা ব্যানার্জি আর কাউকে বাঁচাবে না। নিজের ভাইপো, ভাইপোর বউ, নিজের ভাই, নিজের বোন, বউ, এছাড়া আর কাউকে নয়। তাই তো? কেউ কারণ নয় গো মা। এই জন্য যারা এখানে একটা মাস্কাট নিয়ে, আর গতবারে পঞ্চায়েতের ডামাট নিয়ে, আর কিছু হচ্ছে বন্দুক পিস্তল নিয়ে যারা মস্তানি করছে, আমি বলি যদি জ্যোতিপ্রিয়কে না বাঁচাতে পারে, যদি পার্থকে না বাঁচাতে পারে, তোমার মতো মামদকেও বাঁচাতে পারবে না। মানুষ ক্ষেপছে, মানুষ ক্ষেপলে কোনো পুলিশ পাহারা দিতে পারে না। এই অভিষেক ব্যানার্জি কালী পুজো একটা মণ্ডপ উদ্বোধন করতে গেছে, কালী পুজো 5000 পুলিশ তাকে পাহারা দিচ্ছে। কেন দিতে হয়? চোরকে ধরতে পারছে না, ধর্ষককে ধরতে পারছে না, খুনিকে ধরতে পারছে না। এই পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় আমাদের 2 জন কর্মী খুন হয়েছে, ওরা তাদের বাড়িতে গিয়েছিল। আমি নিজে গিয়েছিলাম হরিয়ারপাড়ায়, ভগবানগোলা, লালগোলায়। কিন্তু এখন দেখবেন এই পুলিশ অফিসারদের গিয়ে কান মলা খেতে হচ্ছে কোর্টে গিয়ে। ডব্লিউবিসিএস অফিসার, আইএস অফিসার, আইপিএস অফিসার। তাই এই অফিসাররা কেন তৃণমূল হয়ে দালালি করলো পঞ্চায়েত নির্বাচনে? মীনাক্ষী বলছিল না, তার আগে যুবনেতা বলছিল সব জোট আছে তৃণমূল আর বিজেপির মধ্যে। আচ্ছা, এরা তো আইএস, এরা তো আইপিএস, এরা তো ভারত সরকারের ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তাহলে এসপি, ডিএম, ডিএসপি, ডিজি, ডিআইজি কেন তৃণমূলের দালালি করছে? যদি ওখানে অমিত শাহ এবং মোদী তাহলে ব্যবস্থা নিচ্ছে না কেন? কোন 2 নম্বরী অফিসারের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? তাহলে আইএস আইপিএস দের একটা অংশ যখন মমতার হয়ে দালালি করছে, বুঝতে পারবেন নির্দেশটা নাগপুর থেকে আসছে, নির্দেশটা দিল্লি থেকে আসছে। এজন্য কোনো 56 ইঞ্চি নবান্নকে শাস্তি দিতে পারবে না। নবান্ন 14 তলা থেকে যদি টেনে হিঁচড়ে নামাতে হয় চোর চোরটাদের, তাহলে বাংলার মানুষকে এক কাট্টা হতে হবে। আর যাতে এক কাট্টা না হয় সেজন্য হরিজন, ব্রাহ্মণ, হিন্দু, মুসলমান, রাজবংশী, কুর্মী, আদিবাসী, এপাড়া ওপাড়ার নামে সবাইকে ভাগ করে দিচ্ছে। এই ইনসাফ যাত্রা আছে সব মানুষকে একসঙ্গে জড়ো করা, এটা হচ্ছে মানুষের শক্তি। সেখানে আপনারাও হাত মেলাবেন, কাঁধে কাঁধ মেলাবেন, পায়ে পা মেলাবেন, আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াই ভাই জিন্দাবাদ।
মানব মূল্য দিতে হবে। 100 দিনের কাজের সময় বাড়িয়ে 200 দিন করতে হবে। সঠিক সময়ে শ্রমিকদের মজুরি দিতে হবে। রাজ্যের সমস্ত বন্ধ কলকারখানা অবিলম্বে খুলতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। অবিলম্বে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে, তাদের সম্মান ও নিরাপত্তা রাজ্যের সমস্ত বন্ধ সরকারি স্কুল খুলতে হবে। অবিলম্বে তাদের শ্রমিকের সুস্থ কর্তৃপক্ষ নির্বাচন করতে হবে। সর্বনাশা নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। জল জমি জঙ্গল ধ্বংস করে সরকারের Vente,